Good morning, dear students. Welcome to Dharmagor Degree College online class. Today, today's class is about right form of verbs, part 2. In my previous class, I had taken class on right form of verbs. Actually, I had taken class on sentence and voice. Today, I will take class on tense. In my previous class, I had talked to you. You have to follow three questions to correct or right form of verbs. What are the three questions? What type of sentence does the verb belong to? মানে সেন্টেন্সটা কেমন হবে, তারপরে what tense does the verb belong to, মানে যে সেন্টেন্সের মধ্যে যে টেন্সের ভার্বটা কেমন হবে, তারপরে ভয়েস সম্পর্কে যে সেন্টেন্সের মধ্যে সাবজেক্টটা কি অ্যাক্টিভ আছে কিনা না প্যাসিভ আছে, এগুলো আমরা শিখছি। নাও টুডেস ক্লাস ইজ অ্যাবাউট টেন্স। টেন্স টেন্স হাউ টু আইডেন্টিফাই টেন্স। এখন আমরা কিভাবে যে রাইট ফর্ম অফ ভার্বস এর যে টেন্স থাকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব, ঠিক আছে, এবং কিভাবে অ্যাপ্লাই করব। দেখো, which one of the 12 tenses is applicable for the verb, যে 12 যে 12টা যে টেন্স আছে এটা যে সেন্টেন্সের মধ্যে কোন জায়গাতে অ্যাপ্লিকেবল এবং কি কি ক্লো দেওয়া থাকে এবং আমরা কিভাবে চিনবো এগুলা সম্পর্কে আজকে আমরা শিখবো। Look at this, two methods of identifying tense. আমরা দুইটা পদ্ধতিতে টেন্স আইডেন্টিফাই করতে পারি। দেখো, লুকিং এট দ্য ক্লো গিভেন ইন দ্য সেন্টেন্স, একটা হচ্ছে যে ক্লো দেওয়া থাকবে, প্রত্যেকটা টেন্সেরই কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ক্লো দেওয়া থাকে, যেগুলা দেখে আমরা আইডেন্টিফাই করতে পারি সেন্টেন্সের মধ্যে, এগুলা ক্লো দেখে আইডেন্টিফাই করতে পারি সেন্টেন্সটা কোন টেন্সের মধ্যে হবে, যেমন ধরো প্রেজেন্ট ইনডেফিনিট না পাস্ট ইনডেফিনিট। তারপরে কি আন্ডারস্ট্যান্ডিং or realizing the meaning of the sentence or the passage. এখন তোমাদেরকে নেক্সট যেটা করতে হবে, অবশ্যই তোমরা যে যে কনটেক্সটটা দেওয়া থাকবে বা যে পেসেজটা দেওয়া থাকবে তোমাদেরকে সেই পেসেজটা অবশ্যই বুঝতে হবে এবং রিয়েলাইজ করতে হবে যে এটা কি এটা কোন টেন্সের মধ্যে পড়বে, এটা কি প্রেজেন্ট টাইম বুঝাইছে না পাস্ট টাইম বুঝাইছে না ফিউচার টাইম বুঝাইছে, তোমাদেরকে এগুলা রিয়েলাইজ করতে হবে এবং বুঝতে হবে। তাইলে আমাদের কিভাবে বুঝবো, একটা হচ্ছে ক্লো দেখে আর একটা হচ্ছে নিজেরা বুঝবো যে এটা কি বুঝাইছে, পাস্ট ফর্ম না প্রেজেন্ট ফর্ম না ফিউচার ফর্ম, ঠিক আছে। দেখো, ইউজেস অফ টেন্স, মানে টেন্সের যে ব্যবহার আছে এগুলো আমরা দেখি। 12টা টেন্স আমরা কোথায় কোথায় ইউজ করি। প্রথমেই তো আছে প্রেজেন্ট সিম্পল টেন্স। প্রেজেন্ট সিম্পল টেন্স নরমালি কোথায় কোথায় ইউজ করা হয়, হ্যাবিটস বুঝাইতে বা ডেইলি রুটিন, যে তোমরা প্রত্যেকদিন যে কাজগুলা করা হয় এরকম ফ্যাক্ট বুঝাইতে, কোনো কাজ করি যাই এরকম বুঝাইতে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ করি। তারপর ইউনিভার্সাল ফ্যাক্টস। ইউনিভার্সাল ফ্যাক্টস গুলা কি, যেমন ধরো যে চিরন্তন সত্য, যেগুলা মানে পৃথিবীতে আদিকাল থেকে আছে, এগুলা কোনো চেঞ্জ নাই, এগুলা হলে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ করি। তারপরে হ্যাবিচুয়াল ফ্যাক্ট। হ্যাবিচুয়াল ফ্যাক্ট বলতে কি, যে অভ্যাসগত সত্য, যে অলওয়েজ রেগুলারলি এরকম আমরা যেগুলা প্রত্যেক দিনই করি, সব সময় করা হয় এরকম যদি সেন্টেন্সটার মুড এক্সপ্রেস করে তাইলে আমরা হ্যাবিচুয়াল ফ্যাক্ট ইউজ করব, ঠিক আছে। তো আমরা তো এরকম যে সেন্টেন্স তো আমরা মেক করব না, আমরা রাইট ফর্ম অফ ভার্ব কারেক্ট করব। তো বিভিন্ন ধরনের একটা সেন্টেন্সে আমরা দেখবো যে বিভিন্ন শুধু ভার্বকেই কিন্তু কারেক্ট করতে হবে, কিন্তু সেন্টেন্সের বিভিন্ন ধরনের ক্লো দেওয়া থাকে। ধরো আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স কিভাবে চিনবো, ক্লো দেওয়া থাকে যে, যেমন কোন সেন্টেন্সের মধ্যে যদি অলওয়েজ দেওয়া থাকে, যেমন সর্বদা, তারপরে রেগুলারলি,
দেওয়া থাকে, তারপর সামটাইমস দেওয়া থাকে, ওপেন জেনারেলি, ডেইলি, এভরিডে, অকেশনালি, ইউজুয়ালি। এগুলা কন্ডিশন যদি দেওয়া থাকে, কন্ডিশন বা ক্লু দেওয়া থাকে, তাহলে আমরা এই যে কারেকশন ভার্বটাকে কারেকশন করব, এটাকে অবশ্যই আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সে করব। আমরা একটা উদাহরণ দেখি, দেখো দ্য বয় ড্যাশ প্লে ফুটবল। এখানে দেখো প্রেজেন্ট সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচারটা তো আমরা সবাই জানি, যে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে এক্সটেনশন মানে রেস্ট অফ দ্য সেন্টেন্স, এই যে দেখো অবজেক্ট। তো আমরা যদি দেখি যে এই সেন্টেন্সটা দেখি যে সাবজেক্ট এখানে কি থার্ড পারসন, আবার আরেকটা কন্ডিশন আছে যে সাবজেক্ট যদি থার্ড পারসন হয় তাহলে ভার্বের সাথে কি হবে, এস বা ইএস যুক্ত হবে। ঠিক আছে, যে দ্য বয় প্লেস ফুটবল। তারপরে দেখো চিরন্তন সত্য, দা সান, আমরা কি বলছি যে ইউনিভার্সাল ফ্যাক্ট হইলে তাহলে এটা প্রেজেন্ট সিম্পল টেন্স হবে। তো দেখো দা সান এখানে কি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সাথে এস বা ইএস যুগ হবে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। ঠিক আছে, তারপরে করিম অলওয়েজ প্রিপেয়ার, এখানে আমাদের একটা কি ক্লো দেওয়া আছে। ঠিক আছে, ক্লোটা দেখে আমরা বুঝবো যে এটা কোন টেন্সে আছে, যে অলওয়েজ যেহেতু দেওয়া আছে তাহলে এটা প্রেজেন্ট সিম্পল টেন্স। তাহলে দেখো করিম অলওয়েজ প্রিপেয়ার্স হিজ লেসনস, আনসারটা কি হবে, প্রিপেয়ার্স অ্যাস হবে হিজ লেসন। প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াসটা কি আসলে, সামথিং হুইচ ইজ হ্যাপেনিং রাইট নাও, বর্তমানে কোনো কিছু হইতেছে, চলতেছে, এরকম বুঝাইলে আমরা নর্মালি প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করি। তো এটার ক্লোটা আমরা কি বুঝবো, দেখো নাও, এট দিস মোমেন্ট, কোনো সেন্টেন্সের মধ্যে যদি নাও থাকে বা এট দিস মোমেন্ট থাকে তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। তো স্ট্রাকচারটা কেমন হবে দেখো, সাবজেক্ট হবে, এম ইজ আর হবে, অক্সিলারি ভার্ব কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস একটা অক্সিলারি ভার্ব অবশ্যই লাগবে, তারপরে ভার্বের সাথে আইএনজি হবে, তারপরে রেস্ট অফ দ্য সেন্টেন্সের বাকি অংশ। তো দেখো এখানে আমি একটা উদাহরণ এক্সাম্পলটা দেখো, দে ড্যাশ ব্র্যাকেটে কি আছে, ওয়াচ টিভি এট দিস মোমেন্ট, এখানে আমাদের কি ক্লো দেওয়া আছে, এট দিস মোমেন্ট। তো এট দিস মোমেন্ট হলে আমরা নরমালি সেন্টেন্সটাকে কি করব, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো দেখা গেল দে আর, এটা দের সাথে কি হয়, দে যেহেতু ফ্লোরাল এজন্য হবে আর, ওয়াচিং ভার্বের সাথে আইএনজি, তারপরে ওয়াচিং টিভি এট দিস মোমেন্ট। ওকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আসলে কি, দেখো সামথিং হুইচ ইউ আর ডুইং ইন দ্য পাস্ট হ্যাভ ফিনিশড রাইট নাও। তো এমন কোন না কোনো বর্তমান সময় বা খালে বর্তমান সময় বা ফলাফলের সঙ্গে সম্পর্কিত, এটা মানে বর্তমান সময়ের ফলাফল এর সাথে সম্পর্কিত। ধরো ক্লোটা কি দেওয়া থাকবে, জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি। তো আমরা এগুলা ক্লো দেখে আসলে রাইট ফর্ম অফ ভার্বটা আমরা চেঞ্জ করব। তো এইগুলা ক্লোটা যেমন অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে ক্লো গুলা। আর এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা নরমালি অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা অনেক বেশি স্ট্রাকচার ফলো করে। তো স্ট্রাকচারটা দেখো, সাবজেক্ট আছে হ্যাভ বা হ্যাজ, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ বা হ্যাজ লাগবে, আর হ্যাভ বা হ্যাজ এর পরে নরমালি কোন ভার্বটা হয়, পাস্ট পার্টিসিপল ফর্ম দেন এক্সটেনশন মানে বাকি অংশ, সেন্টেন্সের যে বাকি অংশটা। দেখো এখানে একটা লুক এট দিস এক্সাম্পল, এক্সাম্পল আছে আই রিসিভ, ব্র্যাকেট আছে রিসিভ, তারপরে ড্যাশ ইয়োর লেটার জাস্ট নাও। এখন যে জাস্ট নাও আমি এইমাত্র তোমার চিঠি পেলাম, তো দেখা গেছে জাস্ট
নাও যেহেতু সেন্টেন্সে আছে, তো আমাদেরকে কি করতে হবে? আই হ্যাভ রিসিভড, হ্যাভ এর সাথে নরমালি কি হয়? হ্যাভ, তারপরে মূল ভার্বের কি? পিপি ফ্রম, পাস্ট পার্টিসিপল ফ্রম ইওর লেটার জাস্ট নাও। এই যে আমরা নরমালি কিসের জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করলাম? কারণ হচ্ছে এই সেন্টেন্সের মধ্যে জাস্ট নাও আছে। ঠিক আছে? এই যে এগুলা কন্ডিশন অবশ্যই তোমাদেরকে দেখে দেখে বুঝতে হবে যে এই টেন্সটা মানে এই টেন্সের মধ্যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের জন্য এগুলা ক্লু কাজ করবে। ঠিক আছে? And something present perfect continuous টা কিভাবে হবে? Something which are doing in the past are still doing it. মানে যেগুলা দীর্ঘ সময় ধরে ধরা একটি কাজের ক্ষেত্রে আমরা নরমালি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলি, ইউজ করি। স্ট্রাকচারটা দেখো, সাবজেক্ট হবে হ্যাভ বা হ্যাজ, তারপরে বিন হবে, একটা বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট হবে সিন্স বা হইতে পারে, ফর হইতে পারে, টাইম, তারপরে টাইম উল্লেখ থাকবে। ঠিক আছে? সিন্স পরের পরে টাইম উল্লেখ থাকবে। এখন আমরা দেখি, তো এখন আবার দেখা যাচ্ছে গেল যে সিন্স আছে, ফর আছে। এখন সিন্স আমরা কখন ইউজ করব, ফর কখন ইউজ করব? নরমালি এই দুইটা হচ্ছে ক্লু, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চিনার একটা ক্লু। যেমন সিন্স হলে কি পয়েন্ট অফ টাইম, আর ফর হলে পিরিয়ড অফ টাইম। আচ্ছা, আমরা পয়েন্ট অফ টাইমের জন্য আমরা কি ইউজ করব? সিন্স, এবং পিরিয়ড অফ টাইমের জন্য আমরা ইউজ করব ফর। দেখো, ইট রেইন ড্যাশ সিন্স মর্নিং, এখন এখানে আছে সিন্স, তাহলে সাবজেক্টে সিন্স দেওয়া আছে, যেহেতু আমাদের যে রুলস অনুযায়ী কি হবে, যে সেন্টেন্সে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর যেহেতু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে, এই জন্য ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল হতে বৃষ্টি হইতেছে। যে সময়টা দেখো, তারপরে উই লিভ ড্যাশ ইন ঢাকা সিন্স বয়হুড, উই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা সিন্স বয়হুড, মানে আমি শিশুকাল হতেই আহ, ঢাকায় বাস করতেছি। দেন সিম্পল পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স মানে কি? অ্যাকশন অফ দ্য পাস্ট, মানে অতীতকালে যে ঘটনাটা হয়েছিল, এরকম বোঝালে আমরা সিম্পল পাস্ট টেন্স ইউজ করি। ক্লোটা কি দেওয়া থাকবে? নর্মালি ক্লোটা দেওয়া থাকবে yesterday, ago, long since, once upon a time, last নাইট, মানে লাস্ট কোন, লাস্ট ডে, লাস্ট নাইট, লাস্ট উইক, এরকম থাকবে। আর স্ট্রাকচারটা কি হবে? সাবজেক্ট হবে, তারপরে ভার্বের পাস্ট ফর্ম হবে, তারপরে রেস্ট অফ দ্য সেন্টেন্স, মানে সেন্টেন্সের বাকি অংশ। দেখো, এখানে একটা এক্সাম্পল দেখো, লুক এট দিস এক্সাম্পল, আই কেম ড্যাশ হোম লাস্ট নাইট। যে যেহেতু লাস্ট নাইট দেওয়া আছে, তখন আমরা এটাকে পাস্ট সিম্পল করব, আই কেম হোম লাস্ট নাইট। ঠিক আছে? ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইচ মিনস, এই যে এগুলো ফ্রেজাল ফ্রেজাল ওয়ার্ড যদি থাকে কোনো সেন্টেন্সে, তখন আমরা কি করব? এগুলা ক্লজ বা ফ্রেজাল ওয়ার্ড যদি থাকে, দেখো আই উইশ, আই স্যাং এ সং, এগুলো করলে থাকলেও আমরা পাস্ট সিম্পল টেন্সে করব, আই উইশ, আই স্যাং এ সং। পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা আসলে কি? সামথিং হুইচ ইজ হ্যাপেনিং ইন দ্য পাস্ট, অতীতকালে যে ঘটনাটা ঘটতেছে এরকম বোঝালে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। দেখো, সাবজেক্টটা কি হবে? সাবজেক্ট হবে ওয়াজ, ওয়্যার হবে, ভার্ব
হবে, ভার্বের সাথে আইএনজি হবে, তারপরে দেন রেস্ট অফ দ্য সেন্টেন্স, মানে সেন্টেন্সের বাকি অংশ। তো আমরা আমরা নরমালি এখানে যেহেতু রাইট ফর্ম অফ ভার্ব করব, বিভিন্ন ক্লো দেখে আমরা বুঝবো যে এটা কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো দেখো, হোয়াইল যুক্ত বাক্যের মধ্যে আমরা দেখি যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়। যে হোয়াইল এর পরে যদি ভার্ব থাকে তাহলে এটাকে মানে ওই ভার্বটাকে আইএনজি করতে হয়। দেখো, হোয়াইল ওয়াক ইন দ্য গার্ডেন এ স্নেক বিড হিম। তো এখানে আমরা আমরা দেখতেছি যে হোয়াইল এর পরেই ভার্ব আছে, এই জন্য এটাকে আইএনজি, হোয়াইল ওয়াকিং ইন দ্য গার্ডেন এ স্নেক। এন্ড লুক এট দিস এক্সাম্পল, হোয়াইল শি, এখানে কিন্তু হোয়াইল এর পরে সাবজেক্ট আছে। তো হোয়াইল এর পরে যদি সাবজেক্ট থাকে তাহলে এটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। দেখো, হোয়াইল শি কুক ডিনার শি স মি। দ্য হোয়াইল শি ওয়াজ কুকিং, she was cooking dinner she saw me, মানে while এর পরে সাবজেক্ট আছে, এই জন্য এটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করছি আমরা। দেখো, while she was cooking dinner she saw me। তারপরে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। Past perfect tense হচ্ছে when you have two past situation and you want to refer to the situation which happened earlier, মানে দুইটা সিচুয়েশন থাকবে, কিন্তু দুইটা সিচুয়েশনের মধ্যে একটা যেটা আগে ঘটছে এটা বুঝাইলে আমরা পাস্ট পারফেক্ট টেন্স বোঝাই। যেমন অতীতে কোনো নির্দিষ্ট সময় পূর্বে কোনো ঘটনা সংঘটিত হয়েছে বুঝালে, নির্দিষ্ট পূর্বে আহ আম, হয়েছে বুঝালে আমরা পাস্ট পারফেক্ট ইউজ করি। আবার কখনো কোনো কোনো ক্রিয়া করা ব্যক্তিকালের উপর যোগ প্রয়োগ করা হয়। দেখো, আমরা দেখো বিফোর এবং আফটার এর ক্ষেত্রে এবং নো সুনার হ্যাড, তারপরে আরো উদাহরণ আছে যেগুলো আমরা কমপ্লিটিং সেন্টেন্স পড়ছি, এগুলোর ক্ষেত্রে আমরা নরমালি পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করি। দেখো, দ্য দ্য পেশেন্ট ডাই বিফোর দ্য ডক্টর। এখানে দেখো বিফোর যুক্ত বাক্য রুলসটা কি। বিফোর যুক্ত বাক্যের রুলসটা হচ্ছে প্রথম সেন্টেন্সটা কি হবে পাস্ট পারফেক্ট, পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট। তো আমরা দেখি এখানে দ্য পেশেন্ট হ্যাড ডাইড, মানে ডাক্তার আসিবার পূর্বে দ্য ডক্টর কেম, পূর্বে কি হলো, রুগী মারা গেল। আগেই রুগী মারা গেছে, তারপরে ডাক্তার আসছে, তাইলে আমরা এটাকে কিভাবে প্রকাশ করব, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, বিফোরের আগের যে সেন্টেন্সটা এটা অবশ্যই আমাদেরকে কি করতে হবে পাস্ট পারফেক্ট, দেন যে সেন্টেন্সটা পরের সেন্টেন্সটা অবশ্যই কি হবে পাস্ট ইনডেফিনিট এটা। তারপরে আফটার হচ্ছে, আফটার যে আফটার হচ্ছে বিফোরের যে বিপরীত, বিপরীত আফটার, ধরো এটাকে আমরা আফটার দিয়ে করি, দ্য পেশেন্ট ডাইড বিফোর দ্য ডক্টর হ্যাড কাম, এটার ভাইস ভার্সা আর কি, আফটার, বিফোর এবং আফটার একটা আর একটা ভাইস ভার্সা। ওকে, তো ফিউচার সিম্পল টেন্স আমরা কোথায় ইউজ করব? ফিউচার সিম্পল টেন্স মানে কি, সামথিং হুইচ উইল হ্যাপেন ইন ফিউচার, মানে ভবিষ্যতে কোনো কিছু ঘটবে এরকম প্রকাশ করলে আমরা নরমালি ফিউচার সিম্পল টেন্স ইউজ করি। দেখো, ক্লোতে কি দেখবো আমরা, নেক্সট, ইন ফিউচার, হোপ, এক্সপেক্ট, নেক্সট ডে, নেক্সট উইক, নেক্সট মান্থ, এরকম যদি প্রকাশ করে, তাহলে এরকম যদি ক্লো দেওয়া থাকে কোনো সেন্টেন্সে, তাহলে আমরা এটাকে ফিউচার সিম্পল টেন্স ব্যবহার করব। তো দেখো স্ট্রাকচারটা কি হবে, সাবজেক্ট হবে, শ্যাল বা উইল হবে, ভার্বটা কি হবে প্রেজেন্ট ফর্ম, শ্যাল বা উইল এর পরে ভার্বটা কি হবে প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে, দেখো, গ্লোবাল টেম্পারেচার ড্যাশ, এখানে ভার্ব আছে কন্টিনিউ ব্র্যাকেটে, টু রাইজ ওভার দ্য নেক্সট সেঞ্চুরি, এখানে কি ক্লোটা কি দেওয়া আছে দ্য নেক্সট সেঞ্চুরি। তো যেহেতু আমাদের নেক্সট সেঞ্চুরি দেওয়া আছে দ্য নেক্সট সেঞ্চুরি, তাহলে আমরা এটাকে কি বলবো ফিউচার ইনডিফিনিট, তাহলে গ্লোবাল টেম্পারেচার উইল কন্টিনিউ টু রাইজ ওভার দ্য নেক্সট সেঞ্চুরি। ওকে, আর উইল এর পরে ভার্বটা কি হবে প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম হবে।
ফিউচার পারফেক্ট টেন্স। তো নরমালি ফিউচার কন্টিনিউয়াস এর চেয়ে ফিউচার পারফেক্ট টেন্সটা বেশি অনেকগুলো ক্লো দেওয়া থাকে। তো আমরা দেখি যে ফিউচার পারফেক্ট টেন্স এ কখন আমরা করব সামথিং হুইচ উড হ্যাভ ডান ইন ফিউচার, মানে উড মানে সম্ভাবনা আছে ভবিষ্যতে যে ঘটার ক্রিয়া ঘটনা ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময়ে সমাপ্ত হবে। যে এরকম যেমন বাই দিস উইক, বাই দিস মান্থ, বাই দিস ডে, এরকম যদি প্রকাশ করে তখন আমরা ফিউচার পারফেক্ট টেন্স। ক্লো কি দেখবো আমরা সেন্টেন্সে বাই দিস টাইম, কোন সেন্টেন্সের মধ্যে যদি বাই দিস টাইম, বাই দিস টাইম, বাই দিস মান্থ এগুলো থাকে তাহলে আমরা এটাকে ফিউচার পারফেক্ট টেন্স করব। আর সাবজেক্টের গঠনটা মানে সেন্টেন্সের গঠনটা কেমন হবে, সাবজেক্ট হবে উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ। আর নর্মাল ইংলিশ মডার্ন ইংলিশে শ্যাল এর ব্যবহার নাই বলতে এই জন্য আমি আর শ্যালটা লিখলাম না। উইল হ্যাভ, দেন হ্যাভ এর পরে কি হয় পাস্ট পার্টিসিপল ফর্ম আর সেন্টেন্সের বাকি অংশ, ঠিক আছে। আর দেখো এখানে আমরা একটা এক্সাম্পল লিখলাম, হি রিচ ড্যাশ ঢাকা বাই দিস টাইম। তো আমরা এটাকে কি করব, হি বাই দিস টাইম যেহেতু আছে আমরা এটাকে কি করব ফিউচার পারফেক্ট টেন্স, ঠিক আছে। তো আমরা হি উইল হ্যাভ রিচ ঢাকা বাই দিস টাইম। ওকে স্টুডেন্টস, তোমাদেরকে অবশ্যই ক্লোগুলো ডিয়ার স্টুডেন্টস অবশ্যই ক্লোগুলা মনে রাখতে হবে এবং এটাগুলার যে অ্যাপ্লাই এগুলা করতে হবে। সো ক্লোগুলা দেখে দেখে কিন্তু করলে আমাদের রাইট ফর্ম অফ ভার্বটা সহজ হয়ে যায়। এজন্য তোমরা ক্লোগুলা ভালো করে আয়ত্ত করবে। টুডে নাও something we should have done in future. Okay, thank you and stay at your home and stay safe.